সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজ স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক। রমজানের পর আজকে আমরা প্রথম ক্লাসে আজকে আমরা হাজির হয়েছি অনলাইন শ্রেণী কার্যক্রমের দ্বিতীয় ধাপে। প্রথম ধাপ আমরা রমজানের আগে শেষ করেছিলাম এবং দ্বিতীয় ধাপে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে, যে অধ্যায়টি আমার পেছনে বোর্ডের মধ্যে লেখা আছে জীবজগৎ, দ্বিতীয় অধ্যায়। সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই জীবজগতের আলোচনাতে আমরা যে জিনিসটা সম্পর্কে জানব সেটা হচ্ছে জীব কি, জড় কি এবং জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি। এই অধ্যায়টিকে আমি বেশ কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজকে ক্লাসটির প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের এই ক্লাসটার প্রথম পর্ব নিয়ে আমরা এই ক্লাসটার আলোচনা করব। তো আলোচনার প্রথম অংশে আমরা একটু যাই। তোমরা দেখো এখানে বেশ কিছু চিত্র অঙ্কিত হয়েছে। চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র নম্বর 4। 4টা চিত্র এখানে আঁকা আছে। তাহলে এই চিত্রগুলি সম্পর্কে তোমাদের ভালোই জ্ঞান আছে বলে আমার ধারণা, কারণ এই চিত্রগুলি সবাই মোটামুটি দেখে বুঝতে পারছে এগুলো কি। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে দেখো প্রথম চিত্র কি নির্দেশ করছে। প্রথম চিত্র নির্দেশ করছে সেটা একটা প্রজাপতি। এটা একটা প্রজাপতি। তাহলে লিখলাম একটু প্রজাপতি। দ্বিতীয় চিত্রে কি নির্দেশ করছে? এটা একটা গাছ, এটা একটা উদ্ভিদ। তৃতীয় চিত্র নির্দেশ করছে এটা একটা পেন্সিল। এবং চতুর্থ চিত্র নির্দেশ করছে এটা একটা বৈদ্যুতিক ইট, যেটা দিয়ে আমরা দালান বা ঘর যেটাই বলি বানিয়ে থাকি। তাহলে আমরা এখানে 4টা চিত্র দেখলাম, 1, 2, 3, 4। তাহলে এই 4টা চিত্রের মধ্যে প্রথম চিত্রটা প্রজাপতি, দ্বিতীয় চিত্রটা উদ্ভিদ, তৃতীয় চিত্রটা পেন্সিল, চতুর্থ চিত্রটা হচ্ছে ইট। এগুলি দ্বারা আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? দেখো এই প্রথম চিত্রে এই যে প্রজাপতি, এটার একটা কি আছে? এটার প্রাণ আছে, এটা উঠতে পারে। A butterfly can fly, সেটা উঠতে পারে। 2 নম্বরের যে উদ্ভিদটা, যে কোনো রকম একটা গাছ, এই গাছটা কি করতে পারে? শাখা প্রশাখা আছে, এটা ডালপালা আছে, এটা ছোট থেকে বড় হয়। তার মানে এটা কি আছে? এই দ্বিতীয় চিত্রটা, এটারও কি আছে? এটারও প্রাণ আছে, এটা বাড়ছে। তৃতীয় যে চিত্রটা দেখছি সেটা একটা পেন্সিল। আমরা সবসময় যেটা দিয়ে লিখি, বিভিন্ন সময় আমরা ছোটকালে পেন্সিল দিয়ে লিখি, চিত্র অঙ্কন করি, বর্তমান সময়ে জ্যামিতিক চিত্র অঙ্কন করি, বৈজ্ঞানিক চিত্র অঙ্কন করি। তাহলে এই যে চিত্র অঙ্কন করতে পেন্সিলটা ব্যবহৃত হয়। আমরা বিভিন্ন কাজেও পেন্সিল ব্যবহার করে থাকি, বিশেষ করে লেখার কাজে, চিত্র আঁকার কাজে, সবকিছুর কাজে পেন্সিল ইউজ করে থাকি। তাহলে এটা কি নাই? এটা কিন্তু কোনো প্রাণ নাই, এটা বংশ বৃদ্ধি করে। এই প্রজাপতি এ কিন্তু বংশ বৃদ্ধি করে। উদ্ভিদ, সেও তার বংশটা বৃদ্ধি হয় বিভিন্ন ভাবে, এটা পরাগায়নের মাধ্যমে, এইভাবে এগুলো আমরা পরে দেখব। কিন্তু পেন্সিলের কোনো বৃদ্ধি নাই, সে বংশ বৃদ্ধি করতে পারে না। চতুর্থটা হচ্ছে ইট। আরেকটা ব্যাপার আছে, এটাতে পেন্সিলের কোনো প্রাণও নাই, মানে অস্তিত্ব নাই, প্রাণের অস্তিত্ব নেই।
উদ্ভিদ থেকে তার মানে সেই উদ্ভিদ থেকেই তার জন্ম, তাকে আমরা তৈরি করেছি উদ্ভিদ থেকে, কিন্তু তার কোনো প্রাণ নেই। ইট মাটি থেকে তৈরি, মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে, কিন্তু তার কোনো কি নেই, অস্তিত্ব নেই। অস্তিত্ব মানে প্রাণের অস্তিত্ব নেই। তাহলে দেখো এই চারটা মধ্যে 1 এবং 2 এর মধ্যে তাদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান। 1 এবং 2 এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, এদের মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান। তাহলে কি সম্পর্ক? তাহলে এদের প্রাণ আছে, প্রাণের অস্তিত্ব আছে, বংশবৃদ্ধি করতে পারে। ওদের প্রাণ নাই, প্রাণের অস্তিত্ব নাই, বংশবৃদ্ধিও করতে পারে না। এরা নড়াচড়া করতে পারে, এরা নড়াচড়া করতে পারে না। এরা উঠতে পারে, বলতে পারে, চলতে পারে। এরা বলতে পারে না, চলতেও পারে না, নড়াচড়া করতে পারে। তার মানে এরা হচ্ছে জীব। এদেরকে আমরা বলছি জীব। অনেক রকমের জীব আমরা দেখব এই অধ্যায়ে। এটা হচ্ছে জীব, আর এটা হচ্ছে জড়। তাহলে এই জড় বস্তু, আমাদের আশেপাশে অনেক জড় বস্তু আছে। এই যে আমি যেখানের উপর লিখছি সেটা জড়, এই যে কলম দিয়ে আমি লিখছি সেটা জড়, এই যে আমি চশমা পরে আছি সেটাও জড়। কিন্তু আমি মানুষটা কি? আমার প্রাণ আছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তাহলে আমি কথা বলতে পারছি, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এটা হচ্ছে জীব। তাহলে জীব এবং জড়, এই দুটো বস্তু, এই দুটো জিনিস সম্পর্কে, মানে বস্তু সম্পর্কে আমরা জানলাম, একটা জীব আর একটা জড়। এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে জীব জড়র মধ্যে। আমরা তো জড় নিয়ে আলোচনা করছি না, আমরা করছি কি, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে জীব জগৎ। এবং আমরা দেখো বোর্ডের ঠিক ডান পাশে লিখলাম আজকের পাঠ শেষে জীবের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারে। জীবের প্রধান বৈশিষ্ট্য, তাহলে জীব সে আছে, জীব সে আছে, কিন্তু তার বৈশিষ্ট্যগুলি, প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোকপাত করব এখানে। তোমাদের বইয়ের পাঠ 1 এই জায়গার মধ্যে যদি তুমি যাও, অধ্যায় 2 পাঠ 1, মানে অধ্যায় 2 মানে দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 এর মধ্যে যদি তুমি যাও, সেখানের মধ্যে তুমি দেখতে পাবে জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো, দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ জীব। এই জীবের মানে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলি তোমরা ওখানে দেখতে পাবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, যাতে মুখস্থ করার কোনো দরকার নেই। জিনিসগুলো সম্পর্কে বুঝবো, মানে মস্তিষ্কে ধারণ করব, এরপরে সেই জিনিসগুলোকে আমি ডেলিভার করব। তাহলে জীবের প্রধান বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে, আমি যদি প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে লিখি, সেটা হচ্ছে চলন। জীবের প্রধান বৈশিষ্ট্য চলন। তাহলে এই চলন বলতে কি বোঝায়? চলন মানে কি? চলি। কোথায় চলি? কোথায় চলি? আমি হাঁটতে পারি, চলতে পারি, বলতে পারি, আমি হাঁটছি, জীব নড়াচড়া করছে। যেমন একটা গরু, সেটা চলছে, একটা গাছ, সেটা নড়াচড়া করছে। তাহলে এই যে জীবটা তার চলছে, তারপরে উদ্ভিদ নড়াচড়া করছে, সেটাকে চলন না বলে উদ্ভিদটা বেড়ে উঠছে। একটা গাছ তুমি আজকে লাগালে, তোমার বিদ্যালয়ের প্রাঙ্গণে তুমি একটা আঙ্গিনার মধ্যে, তোমার ঘরের আঙ্গিনায়, ঘরের উঠোনে তুমি একটা গাছ লাগালে, 1 বছর পর 2 বছর পর দেখলে গাছটা অনেক বড় হয়ে গেছে। তার মানে কি, তার বৃদ্ধিও হয়েছে। সেটা এক প্রকারের চলন। তুমি হেঁটে হেঁটে স্কুল থেকে বাড়িতে যাচ্ছ, বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, এটা এক প্রকারের চলন। এই চলনটা সম্পন্ন হয়েছে জীবের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য। এবং জড় পদার্থ যদি বলে থাকি, যে কোনো রকম একটা জড় পদার্থের উদাহরণ যদি দেই, যেমন বলি এই কলমটা, এটা চলতে পারে না যদি আমি না চালাই, এটা বলতে পারে না যদি আমি না বলাই। বলে স্যার বলাবো কিভাবে? আমি লিখবো, সে লিখবে, আমি আমার মনের ভাব প্রকাশ করব তার মাধ্যমে, সে লিখবে। তাহলে সে সম্পূর্ণরূপে একটা জড় বস্তু, মানে সে কোনো কিছু করতে পারে না, অক্ষম। কিন্তু জীব
সে তার মতো করে চলছে, তার মতো করেই বংশবৃদ্ধি মানে বাড়ছে। এটা হচ্ছে তার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে 2 নম্বর যেখানে আমরা যাই, সেটা হচ্ছে খাদ্য গ্রহণ। স্বাভাবিক একটা জিনিস খাদ্য গ্রহণ, মানে আমরা খেতে পারি, না খেলে তো শক্তি উৎপাদন হবে না। আমরা কেন, সবাই খাই, যারা জীব, যাদেরকে আমরা জীব বলছি সবাই খায়। বলে স্যার গাছ কেমনে খায়? গাছ পানি খায়, পানি দিচ্ছি, সেখান থেকে মাটি থেকে বিভিন্ন রকমের দ্রব্যাদি সে শিকড়ের মাধ্যমে কি করছে, পুরো শরীরের মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা পানি খাচ্ছি, আমরা খাবার চিবিয়ে খাচ্ছি। আবার পশু পাখি তারা বিভিন্ন রকমের খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় বনে বাজারে ঘুরে বেড়ায়। আবার তোমাদের ঘরের সামনে দেখবে, আমাদের ঘরের সামনে আমরা দেখি প্রায় সময় কাক কি করছে, কা কা করছে, বিভিন্ন রকমের শব্দ করছে। তারা মানে তাদের খাদ্য দ্রব্য খুঁজে বেড়াচ্ছে। ওই যে একটা আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, মৌমাছি মৌমাছি কোথা যায় নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়ে খাক, কোথা যাও বলো ভাই শুনি। ও বলছে পরের লাইন, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চিতাই। মানে খাদ্যের খোঁজার জন্য সে কোথায় যাচ্ছে, শীতের সঞ্চয় করে রাখছে সে তার খাদ্যটা। তার মানে সে তার খাদ্য দ্রব্যটা মানে কি করছে, প্রস্তুত করছে। ঠিক আমরা মানুষরাও, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে যেন। সবসময় মানুষ কি করে, খাদ্যদ্রব্য খোঁজে বিভিন্ন জায়গায় যায়। এই যে আমি চাকরি করছি, অন্য তোমার আব্বু আম্মুরা চাকরি করছে, কেন করছে? দিনের শেষে তারা কি করে, খাদ্যদ্রব্য নিয়ে আসে, সেটা আমরা সবাই মিলে খাই। এই খাদ্যটা আমরা খেতে পারছি, জীব বলে খেতে পারছি। গাছ খেয়ে বড় হচ্ছে, আমরা খেয়ে বড় হচ্ছি। তাহলে এই যে খাদ্যদ্রব্য গ্রহণ করা, মানে এটা একটা জীবের অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু জড় পদার্থ সেটা পারছে না। এই কলমকে যদি বলি স্যার এই কলম তুই খাবে না। এখন তুমি যদি বলো স্যার কলম না খেলে কি হবে, কলমের মধ্যে তো আমরা কি করি, অনেক সময় অনেকগুলি কলম আছে যেখানের মধ্যে আমরা কি করতে পারি, কালি ভরতে পারি। আরে কালি ভরতে পারি মানে কি, তাকে কালি ভরে আবার যোগ্য করে তোলা, সে তো নিজে নিজে কোনো কিছু করতে পারছে না। এটাই হচ্ছে জীব এবং জড়ের মধ্যে সবচেয়ে বড় রকমের পার্থক্য। জীব নিজে নিজে করতে পারে, জড়কে করিয়ে নিতে হয়, করাতে হয়। তাহলে খাদ্য গ্রহণটা গেল। এরপরে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যেটা জীবের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রজনন। জীব বংশ বৃদ্ধি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। মানুষ থেকে মানুষ তৈরি হচ্ছে, তারপরে আবার মানুষ তৈরি হচ্ছে, তারপরে আবার মানুষ তৈরি হচ্ছে। জেনারেশন টু জেনারেশন ডেভেলপ হচ্ছে বাই দ্য গ্রেস অফ অলমাইটি। মানে একের পর এক জেনারেশন বিল্ড আপ হচ্ছে, মানুষ বংশ বৃদ্ধি করছে। ঠিক একই রকম করে প্রাণীর, অন্যান্য প্রাণীগুলি, গরু বাছুর দিচ্ছে, আবার বাছুরটা গরু হচ্ছে, গরুটা ওই বাছুরটা গরু হয়ে আবার বাছুর দিচ্ছে। ঠিক একই রকম করে মুরগি থেকে ডিম হচ্ছে, ডিম থেকে আবার মুরগি হচ্ছে। পাখি কি করছে, মানে তার বাসার মধ্যে ডিম পাচ্ছে, সেই ডিম থেকে পাখির বাচ্চা হচ্ছে, সেই বাচ্চা থেকে আবার নতুন করে ডিম পাচ্ছে, আবার বাচ্চা হচ্ছে। তারপর আবার গাছ থেকে বিভিন্ন রকমের ফল হচ্ছে, সেই ফলগুলো মাটিতে পড়ছে, মাটিতে পড়ে আবার সেই গাছ উৎপন্ন হচ্ছে। এখন বর্তমান সময়ে আমরা মধুমাসের মধ্যে অবস্থান করছি, জ্যৈষ্ঠ মাস, যেখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। দেখবে অনেকেই আম খেয়ে আমের আটিটা রাস্তায় অথবা তোমার গ্রামাঞ্চলে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ওখানে দেখা যায় কয়েকদিন পরে ওই আমের আটি থেকে একটা নতুন রকমের গাছ তৈরি হচ্ছে, মানে উঠে যাচ্ছে। এটা বংশ বৃদ্ধি করা। এরপর প্রজনন, এটা প্রজনন কাজ, মানে এটা যেমন তোমার বিভিন্ন জায়গায় কুকুর থেকে শুরু করে, বিড়াল থেকে শুরু করে, হাতি থেকে শুরু করে সবাই কি করে, প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু জীব পারে না। একটা কলম থেকে কি আরেকটা কলম উৎপন্ন হয়? কখনোই নয়। একটা পেন্সিল থেকে কি আরেকটা পেন্সিল উৎপন্ন হয়? কখনোই না। একটা বই থেকে কি আরেকটা বই উৎপন্ন হয়? কখনোই না। সুতরাং আমরা বলতে পারি জীব প্রজনন, জীবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে প্রজনন ক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপরে হচ্ছে যেটা আরেকটা মানে গুরুত্বপূর্ণ উপাদান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রেচন।
তোমরা কেউ বলতে পারবে রেচন শব্দটা কেন হয়? রেচনটা কি আসলে? রেসপিরেশন বলা হচ্ছে, রেচন কি? আমার শরীরে যত রকমের দূষিত পদার্থ আছে সেটা রেচন প্রক্রিয়ায় কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। তোমার বইয়ের মধ্যে দেখবে একটা এরকম একটা চিত্র আছে, ভালো করে খেয়াল করবে। আমার চিত্রের হাতটা এত সুন্দর না, হ্যাঁ, এটা হচ্ছে আমার মানব দেহের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্গ যেটাকে বলছি আমরা কিডনি, বৃক্ক বলা হচ্ছে কিডনি। এই কিডনি কি করছে? পিউরিফাই করছে, মোস্ট পিউরিফায়ার এলিমেন্ট অফ দ্য বডি। আমার বডি সবচেয়ে বড় রকমের পিউরিফিকেশন হচ্ছে কোথায়? কিডনির মাধ্যমে। কি হচ্ছে? আমার দূষিত বর্জ্য পদার্থগুলি কিডনির মাধ্যমে পরিষ্কার হয়ে আমরা মূত্র আকারে, মলমূত্র আকারে কি করে দিচ্ছি? বাইরে বের করে দিচ্ছি, যাতে আমার শরীরটা কি হচ্ছে? স্টেবল হচ্ছে। অনেক দিন আমার শরীরটা কি হচ্ছে? কাজ করতে পারছে। তো রেচন প্রক্রিয়াতে জীব এই কাজটা করে থাকে, কিন্তু জড়ও এই কাজটা করতে পারে না। এটা গেল রেচন। এরপরে যেটা আসছে, আমি একটু লিখি, তারপর তোমরা দেখতে পারবে, সেটা হচ্ছে অনুভূতি। অনুভব করার একটা অনুভূতি, অনুভব করার একটা প্রবণতা আমার মধ্যে আছে। আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে, আমি উৎসাহ ফিল করছি, আমি খুব গর্ববোধ করছি। আমাকে যদি এখানে একটু করে চিমটি কাটি, আমি যদি তোমার কানের মধ্যে একটু চিমটি কাটি, তোমার নার্ভ কি করছে? সংকেত দিচ্ছে। তোমার পায়ের মধ্যে যদি একটা মশা কামড়ায়, তোমার ওই মশাটা সংকেত দিচ্ছে। মশাটা কিসের সংকেত দিচ্ছে? কামড়িয়েছে, তুমি ব্যথা পেয়েছো। তুমি হাঁটছো, হঠাৎ করে তোমার পায়ের নিচে একটা পাথর পড়লো, সাথে সাথে তুমি ব্যথা পেলে, সেটা কিসের সংকেত দিল? মানে তুমি ব্যথা পেলে। তোমার নার্ভ কি করলো? নক করলো। নার্ভ নকস ইউর নার্ভ, মানে এখানে এখানে নক করলো। নক করার সাথে সাথে তুমি কি করলে? না, আমি এখানে ব্যথা পেয়েছি। কোথায় ব্যথা পেয়েছো? তোমার নার্ভ সিস্টেম যদি কাজ না করে, নার্ভাস সিস্টেম যদি কাজ না করে, ব্রেকডাউন হয়, ফেলিউর হয়, দেন তুমি ব্যথা পেলেও কোনো রকমের কি হবে না, কোনো রকমের কোনো কিছু বুঝতে পারবে না। দেখবে অনেকেই আমাদের আশেপাশে, অনেকেই নয়, কিছু কিছু অংশে এখানে প্যারালাইজড বলা হয়, মানে একটা অংশ অবশ হয়ে যাওয়া। সেই অবশ হয়ে যাওয়া অংশে তুমি যদি ওখানে ওকে কি করো, মানে টাচ করো, মানে ওখানের উপর যদি তোমাকে কেউ কামড়ায়ও, ওনাকে যদি কোনো জায়গায় বাধাও দেওয়া হয়, ওখানে ওর কোনো রকমের অনুভূতি মানে থাকবে না। ঠিক একই রকম করে জড় পদার্থে কোনো রকমের অনুভূতি নেই, কিন্তু জীবের অনুভূতি আছে। তোমাকে যদি কেউ একজন একটা চিমটি দেয়, তুমি উ করে উঠবে। তোমাকে যদি কেউ একজন মার দেয়, তুমি কান্না করে উঠবে। তোমাকে কেউ যদি একটু আদর করে উঠে, তোমার কাছে খুব মজা লাগবে। আর তুমি যখন কোনো অ্যাচিভমেন্ট হয়, তুমি যদি ধরো একটা খুব সুন্দর একটা গিফট পেলে, সুন্দর একটা বই তোমাকে কেউ গিফট দিল, ঈদের সময় নতুন জামা গিফট দিল, তোমার মধ্যে অনুভূতিটা খুব প্রকট হয়ে উঠবে। জামা জুতো পেলাম, আমি ভালো ঈদ করতে পারবো। ঈদের সময় ঈদিটা যদি একটু বেশি পাই, আমার অনুভূতিটা বেশি হবে। আমি যদি এখন একটা কলমকে গিয়ে বলি, আমি এই কলম তোকে আমি কি দেবো, ঈদি দেবো, ও কোনো কিছু বলতে পারবে না। একটা টেবিলকে গিয়ে যদি বলি আমি তোমাকে ঈদি দেবো, তার মধ্যে কোনো রকম অনুভব থাকবে না, অনুভূতি থাকবে না। এটা হচ্ছে অনুভূতি, এটা হচ্ছে জীবের অনুভূতি এবং জড়ের অনুভূতির মধ্যে পার্থক্য। এই জন্য জীবের অনুভূতিটা খুব বেশি পরিমাণে কার্যকর। তাহলে আমাদের 5টা গেল। প্রথমে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, রেচন এবং অনুভূতি, এই 5টা গেল। এরপরে আমরা 6 নম্বরে যেখানে যাব, সেটা হচ্ছে ব্রেথিং। ব্রেথিং মানে কি? শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা যাব। শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাসের মধ্যে আমরা গেলাম। সেখানের মধ্যে আমরা নিঃশ্বাস নিতে পারি, মানে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আবার গাছ সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। আমাদের মধ্যে পারস্পরিক একটা ভালো বোঝাপড়া আছে। এটা উপরওয়ালা থেকে তৈরি করা, এটা আমরা নিজেরা তৈরি করি নি। যত বেশি পরিমাণে গাছ লাগবে, তোমার অক্সিজেনের ঘাটতিটা তত বেশি পরিমাণে কমে যাবে। দেখো, তুমি চিন্তা করে দেখো, বর্তমান সময়ে তোমরা শুনবে অক্সিজেনের ঘাটতি দেখা গেছে বিভিন্ন দেশে বিভিন্ন কারণে। এই যে করোনাকালীন সময়ে অক্সিজেনের জন্য হাহাকার, সেই অক্সিজেন যদি প্রচুর পরিমাণে গাছপালা থাকতো, সেখানে অক্সিজেনের জন্য এত বেশি পরিমাণে হাহাকার হতো না। মানে ওটা অন্যভাবে না নিয়ে আমরা যদি সরাসরি বৈজ্ঞানিক দৃষ্টিকোণে যাই, যে এই যে অক্সিজেনটা তুমি চিন্তা করতে পারবে না
যে পরিমাণ অক্সিজেন 1 ml অক্সিজেন অথবা 2 ml অক্সিজেন অথবা যতটুকু একটা পুরো সিলিন্ডার অক্সিজেন তোমাকে দিচ্ছে, অনেক টাকা নিয়ে ফেলছে, কিন্তু তুমি প্রকৃতি থেকে তার 10 গুণ পরিমাণ অক্সিজেন ডেইলি, 50 গুণ পরিমাণ অক্সিজেন তুমি ডেইলি প্রকৃতি থেকে কি করছো, নিচ্ছ, তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, তোমার পরিবেশের অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যদের বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আমরা উই আর নট গ্রেটফুল টু দেম, গ্রেটফুল টু হিম, মানে কার উপর, তার উপর যে সৃষ্টি করেছে, মানে মানুষের জন্য গাছপালা সৃষ্টি করেছে, গাছপালার জন্য মানুষ সৃষ্টি করেছে। কারণ মানুষ গাছপালা লাগালে গাছপালা তার প্রয়োজনে মানুষকে কি করছে, ব্যবহার করছে, মানুষও তার প্রয়োজনে গাছপালাকে ব্যবহার করছে। আমরা কি করছি, প্রতিনিয়ত নিজেদের সুবিধার জন্য গাছপালা ধ্বংস করছি, বনাঞ্চল ধ্বংস করছি, যার ফলশ্রুতিতে একটা বিরাট রকমের ভ্যাকুয়াম, একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। যাই হোক, তাহলে আমাদের এই যে টপিকটা, এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস। আমরা শ্বাস নিতে পারি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারি, বর্জন করতে পারি, কিন্তু জড় পদার্থ সেই কাজটা করতে পারে না। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বৃদ্ধি। 7 নম্বরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি মানে বাড়া। দেখো, তুমি ছোট থেকে বড় হয়েছো, খুব ছোট যখন ছিলে তুমি ছোট্ট একটা কোষীয় অঙ্গাণু ছিল, ছোট একটা কোষ ছিল, এক কোষ। এরপর আস্তে 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 পৃথিবীতে এককোষী প্রাণী হচ্ছে অ্যামিবা। তো তুমি একটা কোষ ছিলে, যখন মাতৃগহ্বরে তোমার জন্ম, তখন তুমি ছিলে কোষ থেকে সেই কোষটা আস্তে 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 বড় হতে হতে তুমি হয়ে গেলে এতটুকু একটা জড়পিণ্ড, মানে পিণ্ড। এই পিণ্ড থেকে বড় হতে 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 তুমি আজকে ছোট বাবু থেকে আজকে এত বড় ক্লাস 6-এ পড়ো, এত বড় একজন সন্তান তোমার পিতামাতা। তাহলে তোমার বৃদ্ধি হচ্ছে, তুমি আরো বড় হবে, এবং বড়টা বিভিন্ন রকম দুইভাবে বড় হয়। একবারে জ্ঞানে কর্মে সৃজনে উন্নত চিন্তায় বড় হয় মানুষ, আরেকটা বড় হয় দৈহিকভাবে, একটা দৈহিকভাবে আর একটা গাঠনিকভাবে। তাহলে এই দৈহিকভাবে তুমি বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছ। ঠিক একরকম করে একটা গাছ, একটা আম গাছ, একটা কাঁঠাল গাছ, একটা নারকেল গাছ, সে তারও বৃদ্ধিও ঘটছে। তাহলে জড় পদার্থের কোনো বৃদ্ধি নেই। কলমটাকে যেরকম রাখবে 10 বছর পর কলমটা এরকম থাকবে, কিন্তু ওই কলমের পাশে যদি একটা তুমি গাছ লাগিয়ে দাও, কলমটাকে যেখানে রাখবে সেখানে গাছ লাগিয়ে দাও, গাছটা বড় হয়ে যাবে, কিন্তু কলমটা কলমের মতোই থেকে যাবে, পেন্সিলটা পেন্সিলের মতো থেকে যাবে, টেবিলটা টেবিলের মতো থেকে যাবে, বিল্ডিংটা যে দালানের মধ্যে তুমি থাকছো সেই দালানটা আর কখনোই বড় হবে না। কিন্তু ওই দালানের পাশে যদি তুমি একটা গাছ লাগাও, সেই গাছটা দালানকে ছাড়িয়ে চলে যেতে পারে। তাহলে এই যে বৃদ্ধিটা ঘটে জীবের মধ্যে। এরপরে সর্বশেষ আমরা যেটা যাচ্ছি, অভিযোজন ক্ষমতা। অভিযোজন ক্ষমতা মানে সবার সাথে মিলেমিশে চলার একটা, যেমন প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বেশি, মানুষের মধ্যে কম, বর্তমান সময়ে খুব কম যে একসাথে মিলেমিশে মানে থাকার প্রবণতাটা। আমরা স্কুলে বিদ্যালয়গুলিতে আমরা কেন মিলেমিশে থাকার চর্চা শেখানো হয়, কি কারণে শেখানো হয়? দেখবে সবাই একই রকমের ড্রেস পরে আসছে, ধনীকে গরিবকে বোঝা যায় না, দূর থেকে দেখলে বোঝা যায় না। হয়তো বা তোমরা জানো কে ধনী কে গরিব, কিন্তু আমরা জানি সবাই ছাত্র। ঠিক একই রকম করে প্রাণী জগতে তুমি যখন অ্যামাজনের জঙ্গল দেখবে বা সুন্দরবনের জঙ্গল দেখবে, ফরেস্ট বিভিন্ন রকমের ফরেস্ট তুমি যখন দেখবে, তাদের মধ্যে একটা অভিযোজন, মিলেমিশে থাকার একটা প্রবণতা আছে। মানুষের মধ্যে একটা সময় ছিল, এখন নাই। এখন মানুষের হানাহানি, বিদ্বেষ ভাব খুব বেড়ে গেছে, নিজেদের সাথে নিজেদের চলাফেরা। তবুও মানুষের অভিযোজন ক্ষমতাটা খুব বেশি। মানুষ যে কোনো জায়গায় গিয়ে আমি কানাডাতে গিয়েও নিজেকে কি করে রাখতে পারবো, মানে নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবার অস্ট্রেলিয়াতে গেলেও তা পারবো, আমি আবার ব্রিটেনে গেলেও পারবো, গ্রেট ব্রিটেনে, লন্ডনে গেলেও পারবো। তাহলে আমার যে অভিযোজন ক্ষমতাটা, মানে এটাকে বলা হচ্ছে অভিযোজন ক্ষমতা। আমি মানিয়ে নেওয়ার প্রবণতাটা, মানিয়ে নিতে পারা। জীব যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারবে, কিন্তু জড় তার অভিযোজন ক্ষমতাটা কম। ধরো এই জায়গাটাতে আমি যদি একটা বড় রকমের কি নিয়ে আসি, একটা বড় রকমের একটা টেবিল নিয়ে আসি, যেটা আমার এই এলাকাতে হচ্ছে না, আমি এখানে একটা বিরাট রকমের বোর্ড নিয়ে আসলাম, সেটা এখানে আমি লাগাতে পারছি না, তাহলে এটা তো তার অভিযোজন ক্ষমতা হতে পারে না। জড়ের কোনো রকমের অভিযোজন ক্ষমতা নাই। কোথায় কোন জিনিসটা লাগাবো সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, অভিযোজন ক্ষমতা। তাহলে আমরা 8টা প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে এখানে জানলাম। প্রথমে জানলাম জীব কি, জড় কি, এবং এই জীব এবং জড় জানতে গিয়ে আমরা জীবের কিছু
উদাহরণ দেখলাম, জ্বরের কিছু উদাহরণ দেখলাম। এরপরে 8টা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম। চলন কি, কিভাবে চলন ঘটে চলন, তারপর খাদ্যদ্রব্য, খাদ্য গ্রহণ, এরপরে প্রজনন, এরপরে রেচন, অনুভূতি, শ্বাস প্রশ্বাস, বৃদ্ধি, অভিযোজন। জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য যদি এখন তোমাকে ব্যাখ্যা করতে বলে, তাহলে তুমি জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে বলে আমার ধারণা, কারণ আমরা এই জিনিসগুলোকে খুব বিশদভাবে আলোচনা করেছি। তাহলে এখন তোমাদের মানে তোমাদের কাছে তোমাদের একটা HW আমি দেব। সেই HWটা হচ্ছে, ধরো তোমার বইয়ের মধ্যে দেখো 13 পৃষ্ঠায় একটা কাজ, দুটো কাজ আছে। একটা হচ্ছে দলগত কাজ, তুমি সেই দলগত কাজগুলি নিজে করবে, নিজে করার চেষ্টা করবে। দুটো দলগত কাজ আছে এখানে বইয়ের 13 পৃষ্ঠায়। সেই বইয়ের 13 পৃষ্ঠার আমি এখানে লিখে দিচ্ছি, বইয়ের 13 পৃষ্ঠার যে কাজটা, দুটো কাজ আছে, এই দুটো কাজ নিজে করে দেখার চেষ্টা করবে যে আসলে তুমি জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তো জানলে, তাহলে এদের সাথে এই কাজগুলোকে তুমি কিভাবে মিলাবে। তা তোমার এই বাড়ির কাজটা হচ্ছে বক্স করে যে কাজটা দেওয়া আছে সে কাজটা নিয়ে তোমরা মানে গবেষণা করবে, এটা নিয়ে একটু মানে আলোচনা করবে যে এটা দেখে আমি কিভাবে যে প্রশ্নটা করেছে সে প্রশ্ন থেকে কিভাবে উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো। আজকে এতটুকু পর্যন্ত। আমরা দ্বিতীয় পর্বে হাজির হব। জীব জগতের শ্রেণী বিভাগ থেকে শুরু করে আরো বেশ কিছু জিনিস নিয়ে আমরা হাজির হব দ্বিতীয় পর্বে, দ্বিতীয় ক্লাসে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই রীতিমতো পড়ালেখা করবে। ধন্যবাদ সবাই।